আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রামি, ইয়োর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। দেখতেই পাচ্ছি আজকে কিন্তু আমরা বেশ এক্সাইটিং একটা লাইভ ক্লাস নিয়ে আসছি আপনাদের সবার জন্য। ইন দিস পার্টিকুলার লাইভ সেশন আমরা আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে অনেকটুকুই ইন্টারেস্টেড, ইউ ওয়ান্ট টু পারসিউ ইয়োর ক্যারিয়ার ইন দিস ইন্ডাস্ট্রি। তাদের সবার জন্যই কিন্তু আজকের জন্য দিস ভেরি স্পেশাল লাইভ। আমরা ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করব এবং এই পার্টিকুলার মানুষকে চিনবো না এরকম বাংলাদেশি কনটেক্সটে বেশ খুব কম মানুষই আছে। সো কার কথা বলছি, মেবি ইউ হ্যাভ অলরেডি গেসড ইট। প্লিজ ওয়েলকাম Jubair Talukdar Bhaiya, who is the co-founder and director at Monochrome Limited, the former cinematographer at Cinegalpo. Assalamu alaikum Bhaiya, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো চলছে আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো, অ্যান্ড ওয়ান্স এগেন আমরা আপনাকে এখানে পেয়ে উই আর এক্সট্রিমলি গ্রেটফুল। ওয়ান্স এগেন আমাদের এই আজকের সেশনটা অনেকটুকুই ইনসাইটফুল হতে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব, যদি আমরা বাংলাদেশি কনটেক্সট নিয়ে চিন্তা করি, আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ দ্য ফিউচার অফ ভিডিও এডিটার্স হিয়ার ইন বাংলাদেশ? আচ্ছা, পার্টিকুলারলি যদি আমি বাংলাদেশ নিয়ে বলি, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিটা কিন্তু গ্রোয়িং এবং এটা আসলে কয়েকটা ক্যাটাগরিতেও কিন্তু আমরা আসলে ভাগ করতে পারি। যেমন একদম নর্মালি চিন্তা করলে আমরা যেটা ভাবি যে ভিডিও এডিটিং শিখে কোনো একটা এজেন্সিতে কাজ করব কিংবা প্রোডাকশন কোম্পানিতে কাজ করব। আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু ব্যাপারটা এতটুকু জিনিসের মধ্যেই কনফাইন্ড ছিল। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কথায় পরে আসছি, ওখানে আমি এখন আসছি না। বাট আমি যদি লোকাল মার্কেটের কথা চিন্তা করি, প্রোডাকশন কোম্পানি, এজেন্সিস, এতটুকু কিন্তু লিমিটেড ছিল হচ্ছে ভিডিও এডিটরদের জন্য যখন চিন্তা করা হয়। বাট এখন কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখন কিন্তু আরো অনেক সেক্টর ওপেন হচ্ছে ভিডিও এডিটরদের জন্য। যেমন প্রোডাকশন কোম্পানি এবং এজেন্সি তো আছেই, তাদের কাজও এখন অনেক বেড়েছে। প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু চায় সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেজেন্স থাকুক। এবং ছোট ছোট যে ভিডিওগুলো আমরা দেখি, যে বাইটস গুলো আমরা দেখি, বিভিন্ন এজেন্সি করে দেয় বিভিন্ন ব্র্যান্ডের জন্য, সবই কিন্তু কোনো না কোনো এডিটর করছে। সো এখানে ফার্স্ট অফ অল তাদের একটা মার্কেট কিন্তু আরো মানে বড় হয়ে যাচ্ছে আগের তুলনায়। এরপর যদি চলে আসি, এখন বিভিন্ন অনলাইনে যেসব পেজ আমরা দেখি, ছোটখাটো পেজ, বড় বড় পেজ সেটার কথা বলছি না, ছোটখাটো যে পেজ, তারাও কিন্তু কন্টিনিউয়াসলি রিলস দিয়ে হোক, তাদের প্রোডাক্ট ভিডিও দিয়ে হোক, কিংবা প্রোডাক্ট প্রমোশন দিয়ে হোক, কন্টিনিউয়াসলি ভিডিও কন্টেন্ট কিন্তু বানাচ্ছে এবং পোস্ট করছে। এবং তুমি খেয়াল মানে যদি একটু রিসার্চ করো তাহলে খেয়াল করবে যে প্রত্যেকটা পেজেরই একজন বা দুজন ডেডিকেটেড ভিডিও এডিটর, ভিডিওগ্রাফার কিন্তু থাকে। তারা হচ্ছে শুধু ওই পেজের প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করতে থাকে এবং তারা কিন্তু ফুল টাইম কাজ করে। সো এরকম এই যে কি বলবো, ই কমার্সের এই প্ল্যাটফর্ম গুলো যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট প্রমোট করতে থাকে, ওখানেও কিন্তু একটা ভালো সুযোগ ওপেন হয়ে যাচ্ছে। আর আরেকটা ইমার্জিং সেক্টর, ইমার্জিং বলবো না, অলরেডি এটা ওয়েল নোন টু অল, সেটা হচ্ছে এডটেক প্ল্যাটফর্ম গুলো। কারণ এডটেক প্ল্যাটফর্ম গুলো তো কন্টিনিউয়াসলি বিভিন্ন এডুকেশনাল ম্যাটেরিয়ালস তৈরি করতে থাকে। সো এগুলো যারা এডিট করে কন্টিনিউয়াসলি কিন্তু অনেক অনেক ফুটেজ কাটছাট করে সুন্দর একটা প্রেজেন্টেবল ওয়েতে যেন নিয়ে আসা যায়, সেই ব্যাপারটাই কিন্তু টার্গেট থাকে তাদের। এখানেও কিন্তু ভিডিও এডিটরদের এখন অনেক ডিমান্ড। আর আরেকটা ব্যাপার থাকে যেটাকে আমরা বলি টাইমলাইন এডিটর। সো টাইমলাইন এডিটরের কাজটা হচ্ছে কি, একজন ইনস্ট্রাক্টর যখন ফর এক্সাম্পল 10 ঘন্টার একটা কোর্স রেকর্ড করলো, ডেফিনেটলি হোল কোর্সটা হয়তো 10 ঘন্টার হবে না, হয়তো 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। টাইমলাইন এডিটরের কাজ হচ্ছে এই যে 10 ঘন্টার ফুটেজ গুলো কেটে সেটা সুন্দর করে ওই 2 বা 3 ঘন্টার মতো একটা সাইজ এনে তারপর হচ্ছে এটাকে আউটপুট দেয়া। এখানেও কিন্তু প্রচুর মানুষ কাজ করে এবং কন্টিনিউয়াসলি কাজ করতে হচ্ছে। আর লাস্টলি যে সেক্টরটা এখন ইমার্জিং এবং আমার কাছে মনে হয় আজ থেকে 2-3 বছর পরে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর হবে ভিডিও এডিটরদের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের এডিটর হিসেবে কাজ করা। কন্টেন্ট ক্রিয়েশন এখন গ্রো করছে, সবাই হচ্ছে বিভিন্ন টপিকে কন্টেন্ট বানাচ্ছে। সো দেখা যায় কি ম্যাক্সিমাম ক্রিয়েটরই কিন্তু নিজেরা এডিট করে নিজেরা শুট করে সবকিছু করবে, ব্যাপারটা একটু টাফ হয়ে যায়। আর সবার আসলে এডিটিং এ ওরকম এক্সপার্টিসও কিন্তু থাকে না। সো তারা যেটা করে একজন এডিটর হায়ার করে। এবং যেসব চ্যানেল ভালো মতো গ্রো করে তারা কিন্তু 1-2 জন ফুল টাইম এডিটরই কিন্তু অ্যাফোর্ড করতে পারে। সো ওইখানে আমার কাছে মনে হয় ব্যাপারটা এখন গ্রো করছে এবং সামনে আরো অনেক বেশি গ্রো করবে। পডকাস্ট বলো, তারপর হচ্ছে বিভিন্ন ভ্লগ তৈরি করা বলো, বা রেগুলার যে রিল গুলো তারা দেয়, এইসব এডিটিং এর জন্য যে এডিটররা থাকে তারা কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ফুল টাইমই কাজ করে। ফুল টাইম না হলেও পার্ট টাইমে কিন্তু মোটামুটি অনেক স্কোপ থাকে। সো দেখো অলরেডি 3 থেকে 4টা সেক্টর কিন্তু আমি বলে ফেললাম, এবং আমি যদি একটু ব্রেন স্টর্ম করি দেখা যাবে যে আরো 4-5টা সেক্টর বের হয়ে যাচ্ছে ছোটখাটো। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় সামনে যে সময়টা আসছে বাংলাদেশের জন্য, এডিটিং সেক্টরে খুব ভালো একটা সময় অপেক্ষা করছে। এই তো।
অফকোর্স, এবং আপনি যেভাবে করে বললেন টু অ্যাড হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড, যেরকম আপনি বললেন যে কন্টেন্ট ক্রিয়েটার্সদের যাদের আলাদা করে কিন্তু ভিডিও এডিটর লাগছে, আজকাল কিন্তু অনেকে আছে যারা প্রপারলি ভিডিও এডিটিং শিখে তারা নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। সো অ্যাট দ্য হ্যাঁ, এন্ড অফ দ্য সেটাও একটা হিউজ পসিবিলিটি। প্লাস যদি এমন কেউ থাকে যে নিজেই এডিট করতে পারে, তাহলে কিন্তু স্কাই ইজ হিজ অর হার লিমিট, যে সে কতটুকু করবে, যে কোনো টপিকে সে কন্টেন্ট বানিয়ে ফেলতে পারে, ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। তো অফকোর্স, মোস্ট ডেফিনেটলি, এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জেনারেলি সেই ভিডিওসগুলোই দেখি যাদের এডিটিং হচ্ছে টপ নচ। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। উইথ দ্যাট বিং সেড, যদি আমরা ওভারঅল ভিডিও এডিটর হিসেবে আমি বলি, যেহেতু আপনি ওভারঅল এই সেক্টরে ওয়ার্ক করছেন ফর সো মেনি ইয়ার্স, সো মেনি পিপল ইন বাংলাদেশ লুক আপ টু ইউ, আপনি মোস্ট ডেফিনেটলি এটা জানবেন যে অ্যাজ আ ভিডিও এডিটর ক্যারিয়ার পার্সপেক্টিভ দিয়ে যদি আমরা চিন্তা করি, হোয়াট আর দ্য প্রোজ অ্যান্ড কনস, ভালো দিকগুলো কি কি এবং খারাপ দিকগুলো কি কি? আচ্ছা, ভালো দিকগুলো বলতে আসলে অনেক দিকই থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে নিজের কাছে একটা পাওয়ার থাকে, পাওয়ার টু ক্রিয়েট। ফর এক্সাম্পল, আমার কাছে মনে হলো যে আমি কোনো একটা জায়গাতে ঘুরতে গেলাম, জায়গাটা অনেক সুন্দর, আমি অন্যান্যদেরকেও দেখাতে চাই। আহ, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা কন্টেন্ট বানিয়ে, যেসব জিনিস আমি দেখেছি, যেসব জিনিস আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা অনেক সুন্দর, সিম্পলি আমি একটা মিউজিক সাথে অ্যাড করে তুলে ধরলাম। ইজিয়েস্ট ওয়ে পসিবল হচ্ছে আমি ব্যাপারটাকে দেখায় ফেলতেছি, যেটা কিনা অনেক সময় লেখালেখি করেও কিন্তু পসিবল হয় না। লেখালেখি করে হচ্ছে হয়তো আমি একটা আইডিয়া দিতে পারি, বাট অ্যাকচুয়াল জিনিসটা কেমন সেটা কিন্তু আমি একটা কন্টেন্টের মাধ্যমে দিতে পারছি। সো ওই যে ব্যাপারটা আমি কি বলতে চাই, সেটা একটা ভিজুয়াল স্টোরি টেলিং এর মাধ্যমে যে বলছি, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পাওয়ার। এছাড়াও যেটা থাকে মানুষের সাথে কোলাবোরেট করা, কারণ যখন কেউ একজন প্রফেশনালি এডিটিং করে, তখন কিন্তু তার ক্লায়েন্টের সাথে কোলাবোরেট করতে হয়, যদি কোনো ডিরেক্টর থাকে তার সাথে কোলাবোরেট করতে হয়, যে শুট করেছে তার সাথে কোলাবোরেট করতে হয়। সো ইটস আ টিম ওয়ার্ক, যে জিনিসটা আমার কাছে সামটাইমস অনেক এনজয়েবল মনে হয়। কারণ আমার আইডিয়া, ডিরেক্টরের আইডিয়া, মেবি সিনেমাটোগ্রাফারের আইডিয়া, সবকিছু কম্বাইন করে ডেফিনেটলি সামটাইমস অনেক বেটার কিছু কিন্তু পাওয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখন যেহেতু ইন্টারনেটের মানে সব জায়গাতেই ইন্টারনেট একদম কানেক্টেড, সেক্ষেত্রে গ্লোবালি একটা রেকগনিশন পাওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে ভিডিও এডিটিং এ। কেউ যদি অনেক ভালো ভিডিও এডিটিং পারে, এটাও পসিবল যে গ্লোবাল প্ল্যাটফর্মে সবাই তাকে চিনছে, যে বাংলাদেশের কোনো এডিটর আছে, সে খুব ভালো এডিট করে। কিংবা গ্লোবাল ক্লায়েন্ট পাওয়ার যে ব্যাপার স্যাপারগুলো, যেটা অনেস্টলি অনেক ধরনের প্রফেশনে কিন্তু পসিবল হয় না, লোকালি করতে হয়। বাট ভিডিও এডিটিংটাতে সে কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্মে যেতে পারে, এবং লিমিটটা কিন্তু অনেক প্রসারিত। সো সে যদি মনে করে যে না, আমি একদম টপ এডিটরদের মধ্যে মধ্যে একজন হব, সেই পসিবিলিটিটাও কিন্তু থাকে, যেটা অনেক প্রফেশনে আসলে সম্ভব হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেক এনজয়েবল এই কাজটা। পার্সোনালি আমি জানি না অন্যান্য এডিটররা এই ব্যাপারে কি বলবে, বাট আমি পার্সোনালি ভিডিও এডিটিং অনেক বেশি এনজয় করি। কারণ এখানে আমার ক্রিয়েটিভিটি দেখানোর একটা সুযোগ থাকছে। ফর এক্সাম্পল, একটা হয়তো ওয়েল প্ল্যান্ড ভিডিও আমাকে দিয়ে দিল যে এইভাবে ভিডিওটা বানাও, আমি ওখানে চাইলে কিন্তু আমার কিছু ক্রিয়েটিভ টাচ অ্যাড করে তাকে আস্ক করতে পারি, দেখো তো এটা কেমন হয়েছে আমি যদি ব্যাপারটা এইভাবে করি। এবং অনেক ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালো মতো কাজ করে, যে ওয়াও, আমি তো আসলে এভাবে ভাবি নাই, ইট লুকস গুড। আহ এরকম আরো অনেক পয়েন্ট থাকে ছোটখাটো, যেগুলো আসলে অ্যাকচুয়ালি অ্যাজ এন এডিটর অ্যাডভান্টেজ হিসাবে পাওয়া যায়। আর যদি হচ্ছে আমি কনস বলি, কনস আসলে খুব বেশি নাই, বাট একটা জিনিস যেটা আমার কাছে মাঝে মধ্যে ফিল হয়, সেটা হচ্ছে একদম স্ট্রিক্ট ওয়ার্কিং আওয়ার বলে কিছু নাই। কারণ যখন কেউ একজন এডিটর হিসেবে কোনো একটা কাজ পায়, তার টার্গেটটা থাকে হচ্ছে ওই দিনের মধ্যে আমাকে কাজটা ডেলিভার করতে হবে। এখন এর জন্য এমনও হতে পারে সে দিনের মধ্যে 16-17 ঘন্টা কাজ করছে, আবার এমনও হতে পারে যে তার দিনের মধ্যে 2 ঘন্টাও কাজ করতে হচ্ছে না। সো সামটাইমস প্রেশার একদমই থাকে না, সামটাইমস প্রেশারটা এত বেশি যে আসলে খাওয়া দাওয়া, ঘুম, এগুলাকেও সামটাইমস স্যাক্রিফাইস করতে হয়। এটা কাইন্ড অফ একটু কম আমি বলবো। আর স্পেশালি ভিডিও এডিটর যারা কাজ করে, দেখা যায় যে কোনো একটা স্পেসিফিক জবে থাকলেও তার সাইড হাসেল থাকে অনেকগুলো। কারণ ওই অ্যাডভান্টেজটা ভিডিও এডিটিং এ পাওয়া যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে রুটিন মেনটেন করাটা একটু টাফ হয়ে যায় আর কি। এই তো। অফকোর্স ভাইয়া, উইথ দ্যাট বিং সেড, আমি আমার আশেপাশে বেশ কিছু ফ্রেন্ড ভিডিও এডিটর যারা, তাদের কাছ থেকে আরেকটা প্রবলেমও আমি পেয়েছি। তারা বেশ অনেকবারই বলে যে ক্লায়েন্ট যখন তাদেরকে বারবার তারা যে ক্রিয়েটিভ ওয়ার্কটা করেছে এতক্ষণ সময় ধরে সেটার উপরে কোনো নতুন এডিটস করতে বলে, তখন ওয়ান সেকেন্ড তাদেরকে রিভিশন করতে হয় টাইম এন্ড টাইম এগেন। সো প্রপার ক্লায়েন্ট কমিউনিকেশন এগুলো মেনটেন করা, এবং ওয়ান সেকেন্ড তাদের নিজেদের এত কষ্ট করে এটা করলো, এই চ্যালেঞ্জটা থেকে তারা আবার মোকাবেলা করা। সো
একই রকম ভাবে যে ভিডিও এডিটিং এর সময় আমরা যখন দেখি, আমার কাছে পার্সোনালি মনে হয় ইটস লাইক আ ভেরি বিগ চ্যালেঞ্জ। এই যে যেভাবে আমরা ক্লায়েন্টসদের সাথে কথা বলবো, তারা যখন আমাদের কোনো এডিটস করতে বলে, উই হ্যাভ টু ডু দ্যাট এন্ড অল। সো ভাইয়া, আপনি কি এরকম কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন আপনার ক্যারিয়ারে, এন্ড ইফ সো সেগুলোকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, আসলে ব্যাপারটা কি, চ্যালেঞ্জ ফেস করতে করতে আসলে ম্যাচুরিটিটা আসে। আমরা যখন কাউকে প্রফেশনাল বলি, এই কারণেই বলি যে সে হয়তো ওই ব্যাপারগুলোতে ঠেকে ঠেকে তারপর শিখে এমন একটা পর্যায়ে আসছে যখন সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে ব্যাপারগুলো। সো চ্যালেঞ্জেস বলতে কি, শুরুর দিকে যে ব্যাপারটা হয়, একটু আগে তুমি মেনশন করলে যে আসলে আমার ক্লায়েন্ট হয়তো আমাকে একটা জিনিস এডিট করতে দিল, সুন্দর মতো এডিট করলাম আমি আমার পছন্দ মতো, দেন তাকে দেখালাম, সামহাও তার হয়তো পছন্দ হয়নি বা সে হয়তো ব্যাপারটা এক্সপেক্ট করেনি। এরকম আমার অনেক হয়েছে, টু বি ভেরি অনেস্ট। আর সত্যি কথা বলতে কি, এই জিনিসটাই বেশিরভাগ সময় হবে, কারণ ব্যাপারটা হয় কি, যখন কোনো একজন মানুষ একটা কাজ দেয়, সে চাবে কি যে সে যেরকম চাচ্ছে এক্স্যাক্টলি সেরকমই যেন হয়। এখন কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ইনিশিয়ালি সে কনসিডার করে না। তার কথা হচ্ছে আমি পে করছি, আমি যেরকম চাচ্ছি সেরকম তুমি আমাকে দাও। আবার উল্টো ধরনের হয়, মানে উল্টো ক্লায়েন্টও পাওয়া যায় যারা হচ্ছে বলছে যে আই ট্রাস্ট ইউ, সো তোমার ক্রিয়েটিভ মাইন্ডসেট থেকে যেরকম ভাবে সাজানো দরকার তুমি করতে পারো। আচ্ছা, এখন ব্যাপারটা যেটা হয়, আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি যেটা দেখেছি, অলওয়েজ বেটার টু হ্যাভ আ প্ল্যান। দ্যাট ইজ, ক্লায়েন্ট বললো যে আমার এইরকম কিছু ফুটেজ আছে, আমি ট্রাভেল করেছিলাম ফর এক্সাম্পল থাইল্যান্ডে, তো তুমি আমাকে একটা ভ্লগ বানিয়ে দিবা, এটা হচ্ছে তোমার জেনারেলাইজড ইনস্ট্রাকশন। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেটা, সে যদি খুব রাফলি, এডিটরের কথা বলছি, একটা স্টোরি মোড করে ফেলে যে আমি শুরু করছি এভাবে, এই ফুটেজগুলো দিয়ে কিছু স্ক্রিনশট নিয়ে, মাঝখানে থাকবে এগুলো, শেষে থাকবে এটা। সো মোটামুটি রাফ একটা স্টোরি বোর্ড করে সে যদি ক্লায়েন্টকে পাঠায় দেয়, দেন ক্লায়েন্ট কিন্তু ইজিলি দেখে ফেললো যে আচ্ছা, আমার ভিডিওটা তো আসলে আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে। সো প্ল্যানিং ফেজেই কিন্তু সে কারেক্ট করে ফেলতে পারবে, আসলে আমি শুরুতে এই জিনিসটা চাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট ওয়েতে চাচ্ছি। সো মেবি তুমি এই এক্সাম্পলটা দেখো। এখন প্ল্যানিং ফেজে অনেকে না টাইম দিতে চায় না, চিন্তা করে আরে করে ফেলি, ক্লায়েন্টটার কাজ শুরু করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে, এই কারণে পরে প্রবলেম গুলো হয়। সো যদি শুরুতেই প্ল্যানিং করে ক্লায়েন্ট আর এডিটর সেম পেজে চলে আসে যে আসলে আমরা এটাই করছি, তখন অনেক হ্যাসেল কমে যায়, যেটা আমি এখন স্ট্রিক্টলি ফলো করি। আমি যখন কোনো একটা ভিডিও করি, আমি ভিডিওর প্ল্যানিং এ সবচেয়ে বেশি টাইম দিই, সবচেয়ে বেশি এফোর্ট দিই, কারণ প্ল্যানিংটা যদি একবার অ্যাপ্রুভড হয়ে যায়, ঝামেলা হওয়ার চান্সেস না খুবই কমে যায়। এবং আমার জন্য সুবিধা, আমি এডিট করার সময় জাস্ট প্ল্যানটাকে দেখবো, প্ল্যান অনুযায়ী ফলো করব। সো আমার যেটা সাজেশন থাকবে যারা হচ্ছে নতুন কাজ শুরু করছে তাদের জন্য, যে একটু কষ্ট হলেও ভিডিওটা শুরু করার আগে, এডিটিং শুরু করার আগে একটা প্ল্যান রেডি করে ক্লায়েন্টের সাথে হচ্ছে সেম পেজে চলে আসা, যে ঠিক আছে আমরা এটা করছি, সবকিছু ওকে, ক্লায়েন্ট ওকে করলো, দেন শুরু করে দেয়। এটা করলে আমার কাছে মনে হয় হ্যাসেল অনেকাংশেই কমে যায়। আর টুকিটাকি প্যারাদায়, মানে প্যারাদায়ক ক্লায়েন্ট একটু থাকবেই, ওটা আসলে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করাটাই ম্যাচিওর। কখনোই এটা বলা উচিত না যে আপনি তো আগে এটা বলেন না, আমি এখন ওটা করবো না, এতে করে রেপুটেশনটা নষ্ট হয়। এই তো, এটাই হচ্ছে আমার শর্ট অ্যাডভাইসেস ফর দ্য নিউ এডিটর্স। অফকোর্স ভাইয়া, এটা অনেক ফ্যান্টাস্টিক একটা অ্যাডভাইস। মোস্ট ডেফিনেটলি এই যে আমরা জিনিসগুলো সব প্ল্যান করে রাখবো, প্রিভিয়াসলি আগে থেকে ক্লায়েন্টের সাথে যেভাবে কমিউনিকেট করে রাখবো, যাতে লেটার অন আমাদের হিউজ হ্যাসেল না ফেস করতে হয়, বা আমাদের নিজেদেরও খুব খারাপ না লাগে যে কেন আমাকে এতগুলো এডিট করতে দিচ্ছে। সো উইথ দ্যাট বিং সেড, আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে দিতে যাচ্ছি যে ওভারঅল আজকে কিন্তু আমরা ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রির যে ক্যারিয়ার প্যাথটা আছে তা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করছি। উইথ আস উই হ্যাভ নান আদার দেন জুবাই তালুকদার ভাইয়া। অফকোর্স আমরা কিন্তু শুধুমাত্র ওনাকে যে আজকে এই 1 আওয়ার লাইভ সেশনের জন্য পাচ্ছি হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, এমনটা কিন্তু না। উনি কিন্তু আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার প্যাথের ইনস্ট্রাক্টরও। সো অ্যাজ এন ইনস্ট্রাক্টর অবশ্যই ভাইয়া কিন্তু আপনাকে এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথে আপনাকে গাইড করবে, প্রপারলি শিখাবে এই ভিডিও এডিটিং এর টিপস এন্ড ট্রিক্স এবং বিভিন্ন ধরনের টুলস দিয়ে, যা নিয়ে অবশ্যই আমি এখন ডিটেলসে আলোচনা করব না, আমি ভাইয়াকে এখন আস্ক করব যে আমরা যেহেতু ক্যারিয়ার প্যাথ নিয়েও একটু জানতে চাচ্ছি হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, আপনি যে কোর্সটা নিয়েছেন আমাদের সাথে বা নিবেন ওভারঅল লাইভ ক্লাস এবং আরো অনেক কিছু আমরা এখানে পাবো। সো আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার প্যাথ একজন স্টুডেন্টকে কিভাবে এই ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে প্রপারলি প্রিপেয়ার্ড করবে? আচ্ছা, সো এই কোর্সটা যখন শুরুর দিকে আমরা প্ল্যান করি, সো ব্যাপারটা যেটা হচ্ছে, মোটামুটি অনেকদিন ধরেই তো হচ্ছে ভিডিও এডিটিং এই ব্যাপারটার সাথে আমি ইনভলভ আছি, এবং অনেককেই হচ্ছে আমি হেল্প করেছি ভিডিও এডিট করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যে মডেলটা সবচেয়ে এফেক্টিভ ওয়েতে কাজ করে সেটা হচ্ছে মেইন যে ম্যাটেরিয়ালস গুলো, অর্থাৎ যে ব্যাপারগুলো সে অ্যাকচুয়ালি শিখবে একটু টাইম দিয়ে আস্তে ধীরে, সেটা রেকর্ডেড হলে ভালো, যাতে করে ওই রেকর্ডেড পোর্শনটুকু খুব যত্ন করে ধীরে ধীরে যে মানে যেসব জিনিস তার এসেনশিয়ালি শিখতেই হবে সেগুলো হচ্ছে শিখিয়ে দেয়।
এবং ওই রেকর্ডেড ক্লাসগুলো যখন সে দেখবে তখন ডেফিনেটলি কিছু প্রবলেম সে ফেস করবে, যে হয়তো এই ব্যাপারটা বুঝছে না, ওই ব্যাপারটা বুঝতে পারছে না, একটু ডিফারেন্ট কিছু জিনিস দেখতে চায়। ওই সময় হচ্ছে লাইভ ইন্টারাকশনটা খুবই ইম্পর্টেন্ট। সরাসরি আমি আর তুমি যেরকম করে কথা বলছি সেরকম করে তারা যেন আমার সাথে কথা বলে প্রবলেম গুলো সলভ করে নিতে পারে, বা যেসব জিনিসে কনফিউশন আছে সেটা যেন সে ক্লিয়ার করে নিতে পারে। সো আমাদের মেইন ম্যাটেরিয়ালস থাকছে রেকর্ডেড, যাতে করে সে আস্তে ধীরে তার সুবিধা মতো সময় শিখে নিতে পারে ব্যাপারগুলো। আর প্রত্যেক সপ্তাহে আমরা হচ্ছে লাইভ সেশনে বসি, যাতে করে যে প্রবলেমগুলো সে ফেস করেছে লাস্ট উইক সেটা সরাসরি আমার সাথে বসে সে সলভ করে নিতে পারে। এতে করে যেটা হয়, যে প্রবলেমটুকু সে রেকর্ডেড ক্লাস শেষ করার পর বাকি থাকলো সেটাও কিন্তু আমার সাথে বসে শেষ করে ফেলতে পারছে, এবং শুধু তাই না, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রবলেম সেটাও কিন্তু সলভ করে ফেলতে পারে। এবং এই মডেলটা সবচেয়ে বেশি ভালো কাজ করে এরকম লার্নিং সেশনের ক্ষেত্রে। তো ওটা মাথায় রেখে কিন্তু কোর্সটা ডিজাইন করা হয়েছে, এবং আমি কনফিডেন্ট যদি কেউ একদম সুন্দর মতো আমাদের কোর্সটা শেষ করে, ভিডিও এডিটিং নিয়ে কিন্তু তার কোনো প্রবলেম থাকার কথা না। খুব সুন্দর মতোই কিন্তু ভিডিও এডিটিং শিখে যাওয়ার কথা। আর কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যার প্রিমিয়ার প্রো সম্পর্কে কোনো আইডিয়া নাই, সেই স্টেজ থেকে শুরু করে সে কোনো একটা প্রোডাকশন কোম্পানি, এজেন্সি, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কাজ করা, এডটেক প্ল্যাটফর্মের সাথে কাজ করা, ওই পর্যায়ে চলে যেতে পারে, যাতে করে কনফিডেন্টলি সে অ্যাপ্লাই করতে পারে যে আমি ইন্টার্নশিপ পজিশনের জন্য শুরু করতে চাই, কিংবা এন্ট্রি লেভেলে শুরু করতে চাই, এবং এটা হচ্ছে আমার কাজের পোর্টফোলিও। সো ব্যাপারটা এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্যারিয়ার শুরু করার ক্ষেত্রে ভিডিও এডিটিং এর তার কোনো প্রবলেম না হয়। এই তো। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমরা বুঝতেই পারলাম যে ইন ডেপথ একজন কমপ্লিট বিগিনার চাইলে কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারে। সেখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর একদম বেসিক্স থেকেই কিন্তু তারা শিখতে পারবে। এবং যেটাই আমরা দেখি জেনারেলি একজন ভিডিও এডিটর হিসেবে যখন কেউ কোনো একটা জবে অ্যাপ্লাই করে, তখন বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো থাকা লাগে এবং সাধারণত তাদেরকে আস্ক করে, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো সেগুলো কিন্তু একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ওভারঅল এই ক্যারিয়ার প্যাথে শিখে নিব নিজেরা। এবং অ্যাট দ্যাট সেম টাইম এইটাও বলে রাখি যে হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমাদের এটা যেহেতু একটা ক্যারিয়ার প্যাথ, এর অর্থ হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর সাথে কিন্তু 150-এরও বেশি কোম্পানির সাথে এমওইউ করা আছে। তার অর্থ হচ্ছে যখন সেই সব কোম্পানিজরা লেটস সে যে কোনো একজন ভিডিও এডিটর যখন প্রয়োজন হয়, তারা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সকে রিচ আউট করে, বলে যে আমাদের এই সেক্টরে এরকম এতজন ভিডিও এডিটর প্রয়োজন হবে। ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স কিন্তু তখন সবার আগে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের কাছে তারা এই অফারটা দেয়। সেরকম ভাবে আমরা ইন হাউস এই পর্যন্ত, আপনি যদি আমাদের পেজ ঘেটে দেখেন, আমাদের ওয়েবসাইট দেখেন, দেখবেন ইন হাউস স্টুডেন্টসরাই ফাইনালি তারা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজে জব পেয়ে যাচ্ছে। এই ক্যারিয়ার প্যাথের থ্রুতে তারা ক্লাসও করলো, শিখলো, প্লাস এই রেকগনিশনটা পেয়ে তারা কিন্তু চাকরিও পেয়ে গেল। সো বুঝতেই পারছেন এটা একটা খুব বেশ এক্সাইটিং একটা সুযোগ, যেটা অবশ্যই হাতছাড়া করা উচিত না। সো উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু ওভারঅল ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, কিছুক্ষণ আগে আমরা একদম শুরুতেই বাংলাদেশে এই ভিডিও এডিটিং সেক্টরের গ্রোথটা সম্পর্কে আমরা জেনেছি। উইথ দ্যাট বিং সেড, আমরা আজকাল যখন ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আলোচনা করি, বিকজ দ্য ওয়ার্ড ফ্রিল্যান্সিং ইজ আ ভেরি বুমিং ওয়ার্ড, অনেক বছর ধরেই এখনো পর্যন্ত ইটস আ ভেরি বুমিং ওয়ার্ড। সো এই ফ্রিল্যান্সাররা তারা যখন আমি দেখি ফাইবারে, আপওয়ার্কে, মেজরিটি লাইক 1 out of 5 আইল সে, এখানে কিন্তু আমরা দেখি ভিডিও এডিটরসদের অনেক বেশি হায়ারিং আছে। সো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটরদের রাইট নাও ডিমান্ডটা কেমন এবং ফিউচারে কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ব্যাপারটা যেটা হয়, বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে, ফাইবার, আপওয়ার্ক, এখানে যেহেতু ক্লায়েন্ট গুলো হচ্ছে গ্লোবাল, এবং গ্লোবালি সবাই হচ্ছে আসে ভিডিও এডিটর খুঁজতে, সেক্ষেত্রে না কাজের কাজের পরিমাণ অনেক বেশি। এবং এখানে যে জিনিসটা হয়, আহ, বিভিন্ন কান্ট্রির যেসব কন্টেন্ট ক্রিয়েটররা থাকে, স্পেশালি যারা ইমার্জিং, তারাও যেরকম থাকে, আবার অনেক বড় বড় কোম্পানির অনেক সিরিয়াস ভিডিও বানাবে এরকম ক্লায়েন্টও কিন্তু থাকে। সো যখন কেউ একজন অ্যাজ এ বিগিনার শুরু করছে, তার জন্য সুইটেবল ক্লায়েন্টও কিন্তু সেখানে আছে। হয়তো কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ফর এক্সাম্পল ইউএস এর একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার হয়তো বাজেট খুব বেশি নাই এবং সে হয়তো মাত্র শুরু করছে, এবং আপনিও শুরু করছেন। সো মেবি ইউ টু আর গুড ম্যাচেস ফর ইচ আদার। এরকম করে করে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে। এখন ব্যাপারটা যেটা হয়, আপনি যদি রাইট কমিউনিকেশন জানেন এবং রাইট এডিটিং স্কিলটা জানেন, সেক্ষেত্রে কিন্তু সহজেই আপনি ছোট ছোট কাজগুলো শুরু করে ফেলতে পারবেন, এবং ওটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। এবং ছোট ছোট কাজগুলো ভালো করতে করতে পারলে দেন আরেকটু আপার লেভেলের কাজ পাবেন, তারপর আরেকটু আপার লেভেল, তারপর আরেকটু আপার লেভেল। এরকম করে করে কিন্তু আপনি চাইলে এসব অনলাইন মার্কেট প্লেসে একদম একজন এক্সপার্ট এডিটর হিসেবে কাজ করতে পারবেন, এবং ওই সময় কিন্তু আসলে আপনার আর্নিং পটেনশিয়ালটা একদম গ্লোবাল স্ট্যান্ডার্ডে থাকে। এবং যারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে ক্র্যাক করতে পারে ওরা কিন্তু অনেক ভালো করে। সো এখানে কিন্তু আপনার আহ,
অনেক ভালো করার একটা সম্ভাবনা থাকে যদি আপনি এনাফ এফোর্ট দেন। আর আমাদের কোর্সে যেহেতু আপনি প্রিমিয়ার প্রোর A to Z সবকিছু জানতে পারছেন, সো আপনি চাইলে কিন্তু একদম এন্ট্রি লেভেলের কাজগুলো দিয়ে শুরু করে মানে অনলাইন মার্কেট প্লেসে হাতে খড়ি করে ফেলতে পারবেন যে ঠিক আছে আমি প্রথম কাজটা করি। বাট আমি একটু বলে রাখি যে প্রথম দিকে কাজ পাওয়াটা একটু টাফ হবে, কারণ আসলে আপনার মতো আরো অনেক এডিটরস আছে। সো আপনার কমিউনিকেশন স্কিলে একটু কাজ করতে হবে। আর ভিডিও এডিটিং স্কিলটা যদি একই সাথে ভালো থাকে সেই ক্ষেত্রে আসলে খুব বেশি বেগ পেতে হয় না। বাট এটা মাথায় রাখবেন আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এই জিনিসটার পিছিয়ে একটু লেগে থাকতে হবে। আর আলটিমেটলি যদি কাজ পাওয়া শুরু করে দেন দেন জাস্ট আপনার কাজের রিভিউ ভালো হতে থাকলে জাস্ট ওয়ান বাই ওয়ান জিনিসটা কিন্তু পাইল আপ করতে থাকে কাজের ব্যাপারটা, সো তখন আর খুব একটা সমস্যা থাকে না। এই তো। ওকে, সো আমরা খুব ইজিলি বুঝে নিলাম যে একজন ফ্রিল্যান্সারের ঠিক কি কি বিষয় মাথা রাখা উচিত বিফোর দে স্টার্ট দেয়ার ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি ইন দিস পার্টিকুলার সেক্টর। এর পাশাপাশি যেভাবে করে আপনি বললেন যে আমরা কিছুক্ষণ আগেও জানলাম বিভিন্ন টুলস সম্পর্কে আমাদের জানা উচিত, ভিডিও এডিটিং এর ট্রেন্ডসগুলো আর কন্টিনিউয়াসলি চেঞ্জিং, যেভাবে করে ইন্টারন্যাশনালি বেশ নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও চায় এরকম ভিডিও এডিটর থেকে হায়ার করিয়ে তারপর তাদেরকে দিয়ে ভিডিও করাতে। সো এই যে এরকম যে লেটেস্ট ট্রেন্ডস টুলস এগুলো তো এভরি সিঙ্গেল ডেই নতুন নতুন আসছে, ভিডিও এডিটিং এর জাস্ট ওভারঅল ধরনটা সবকিছুই পাল্টে যাচ্ছে। আমরা দেখছি আলাদা করে সোশ্যাল মিডিয়াতে যেমন এখন সব জায়গায় বেশি রিল কন্টেন্টস গুলো আস্তে আস্তে আরো বেশি ডেভেলপ হচ্ছে বা ফেমাস হচ্ছে রাদার দেন দ্য ওভারঅল হরিজন্টাল কন্টেন্টস। সো এই যে এরকম একদম লেটেস্ট টুলস এন্ড টেকনিক্স বা ট্রেন্ডস সম্পর্কে নিজেকে কিভাবে আপডেটেড রাখা যায়? আচ্ছা, আমি এক্ষেত্রে বলবো যে ইনস্টাগ্রাম আমার মতে সবচেয়ে সুইটেবল প্ল্যাটফর্ম এই ব্যাপারগুলোতে আপডেটেড থাকার জন্য। তবে একটা জিনিস যেটা মেক শিওর করতে হবে যে অ্যালগোরিদমকে আপনাকে মানে ঠিক মতো রিড করতে পারছে কিনা, দ্যাট ইজ আপনি যে একজন ভিডিও এডিটর এই ব্যাপারটা কিন্তু ফার্স্টে অ্যালগোরিদমকে বোঝাতে হবে। সো আপনি যখন প্রথম দিকে ইনস্টাগ্রাম যারা ইউজ করছেন বা হয়তো এখন রেগুলার করছেন না প্ল্যান করছেন করবেন, ফার্স্ট অফ অল আপনাকে বেশি বেশি এডিটিং রিলেটেড কন্টেন্ট দেখতে হবে ফর এ উইক মেবি 10 days। যখন অ্যালগোরিদম অ্যাকচুয়ালি বুঝে যাবে যে আসলে এই ইউজারটা ভিডিও এডিটিং এর প্রতি ইন্টারেস্টেড, তখন কিন্তু আপনাকে রেলেভেন্ট এডিটিং কন্টেন্টই দেখাবে। এবং ইনস্টাগ্রাম হচ্ছে আমার মতে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনি এক্স্যাক্টলি যেটা চাচ্ছেন সেটাই পাবেন। কারণ নতুন নতুন এডিটিং টেকনিক, নতুন নতুন এডিটিং ট্রেন্ডস সবকিছু কিন্তু তখন আপনার ফিডে আসা শুরু করবে এবং ওখান থেকে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি আপডেটেড থাকতে পারবেন। আচ্ছা, এখন ব্যাপারটা যেটা হয়, শুধু ইনস্টাগ্রামই কি একমাত্র প্ল্যাটফর্ম কিনা? ডেফিনেটলি নট। টিকটকও হতে পারে, বাট আমার কাছে মনে হয় যারা হচ্ছে একটু ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে পছন্দ করে ইনস্টাগ্রাম বেটার বুঝতে পারে অ্যালগোরিদমটা। টিকটকে আসলে অনেক ইরিলেভেন্ট ব্যাপার স্যাপারও মাঝে মাঝে চলে আসে, বাট টিকটকও সেম ওয়েতে কাজ করে। যদি অ্যালগোরিদমকে বুঝাই দেন তাও কিন্তু আপনাকে সে রিলেভেন্ট ফুটেজগুলোই দেখাবে বা রিলেভেন্ট রিলগুলোই দেখাবে। এবং ওটা দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করবেন এরকম একটা মাইন্ডসেট রাখতে হবে। ঠিক আছে, এই রিলটা তো নতুন দেখলাম, এখন আমি একটু টিউটোরিয়াল দেখে এই এডিটটা একটু শিখে ফেলি, যাতে করে আমার নেক্সট ক্লায়েন্ট যে থাকবে তার সাথে কাজ করার সময় মেবি আমি এটাকে একটু অ্যাপ্লাই করতে পারি। আর আমি পার্সোনালি ইনস্টাগ্রাম ইউজ করি। ইনস্টাগ্রামে আমার কাছে মনে হয় যে আসলে অনেক ইজিয়ার ব্যাপারগুলো ন্যাভিগেট করার জন্য। আর ওখান থেকেই মেবি মানে অন্যান্য প্ল্যাটফর্মে আর কি সার্কুলেটেড হয়। ইউটিউব শর্টস তো দেখা যায়, মানে বেসিক্যালি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক চারটাতেই সেম ভিডিও সার্কুলেটেড হয়। বাট আমার কাছে মনে হয় ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে সবার আগে আসে, দেন ইউটিউব শর্টস ফেসবুকে চলে যায়। সো আমার রেকমেন্ডেশন থাকবে ইনস্টাগ্রাম অ্যালগোরিদমকে আগে বোঝানো যে আপনি ভিডিও এডিটিং পছন্দ করেন, দেন সেই কন্টেন্ট গুলোর সাথে আপডেটেড থাকা। এই তো মোটামুটি এটা করলেই কিন্তু অনেকটাই ট্রেন্ডের সাথে আপডেটেড থাকা যায়। Of course, it's like such a useful advice. আমরা আজকাল অ্যাকচুয়ালি দেখছিও যে যারা জেন জি এবং যারা আলফা জেন, আমরা প্রিভিয়াসলি কিন্তু অনেক বেশি ফেসবুক সেন্ট্রিক ছিলাম, ইউটিউব সেন্ট্রিক ছিলাম, আমরা এখনো আছি, বাঙালিরা এখনো আছে, বাট মোর অর লেস দ্য ওয়ার্ল্ড ইজ শিফটিং মোর টুয়ার্ডস ইনস্টাগ্রাম। সো সেই অনুযায়ী আমরা যদি আমাদের নিউ ট্রেন্ডস এন্ড টেকনোলজিস বা এইসব ব্যাপারে জানতে চাই, উই হ্যাভ টু বি মোর আপডেটেড দেয়ার। এবং কন্টিনিউয়াসলি আপনি এইরকম কাজগুলো যত বেশি করে করবেন, অটোমেটিক্যালি এটা বিগ ডেটা দ্বারা প্রসেস হয়ে তারাই জেনে যাবে, গুগলই জেনে যাবে যে আপনি নিজেই একজন ভিডিও এডিটর। সেভাবে করে কিন্তু আপনাকেই অটোমেটিক্যালি এইসব ভিডিও দেখাতে হবে, দেখাতে থাকবে, আপনার সার্চ করতে হবে না। ওকে, সো আমরা যেহেতু ভিডিও এডিটিং নিয়ে ওভারঅল
কথা বললাম, অনেক কিছু জিনিস নিয়ে আমরা কথা বললাম, আমরা টুলস এর ব্যাপারে জানলাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমি খুব রিসেন্টলি দেখেছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সে ক্যাপকাট নিজে নিজে শিখেছে। সো নিজে নিজে শিখে সে জাস্ট ফোনে, তার আলাদা করে কোনো ডিভাইস নেই, সে এরকম জাস্ট ল্যাপটপ বা পিসি এসবও তারা ইউজ করছে না, জাস্ট ক্যাপকাটেই সে এত চমৎকার ভিডিও করছে। এবং আমি জানি আপনিও, ইউ আর অলসো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্সপাইরেশনস ইন দিস পার্টিকুলার সেক্টর, যে জাস্ট ফোন দিয়ে কিভাবে এত সুন্দর সুন্দর ভিডিও করে জাস্ট লাইক ফেমাস হয়ে যাওয়া যায় বা জাস্ট অনেক ভালো কন্টেন্ট বানানো যায়। সো হোয়াট আর ইউর থটস অ্যাবাউট দিস? এই যে আমরা দেখছি আশেপাশে সবাই, অনেকেই এখানে ভিডিও এডিটিং নিয়ে অনেক ইন্টারেস্ট গ্রো করছে, তারা জাস্ট কোনো ডিভাইস ছাড়া নর্মালি করে ফেলছে। সো আপনার কাছে কি মনে হয় যে প্রিমিয়ার প্রো বা আমরা অন্যান্য হেভি ডিভাইস নিয়ে এত এত টাইম দিয়ে করতেছি, যেটা ক্যাপকাটে জাস্ট 1 সেকেন্ডেই হয়ে যায়, সো ইজ দিস রিয়েলি ফেয়ার ফর আদার ভিডিও এডিটর্স? হোয়াট আর ইউর থটস অন দিস? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে ফার্স্ট অফ অল ক্যাপকাট ইজ এ গ্রেট অ্যাপ ফর ভিডিও এডিটিং, বাট যে ঝামেলাটা হয়, কেউ যদি চায় আমি ভিডিও এডিটিং এ ভালো করতে থাকবো, কন্টিনিউয়াসলি স্কিল আপ টু ডেট করতে থাকবো এবং আস্তে আস্তে আরো প্রফেশনাল লেভেলে চলে যাব, ক্যাপকাটে এসে না সে একটা সময় যে স্টাক হয়ে যাবে, বিকজ ক্যাপকাটের একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের বাইরে সে যেতে পারবে না। মেবি এক সময় পসিবল, বাট কারেন্টলি ক্যাপকাটের যে অবস্থা আছে সেক্ষেত্রে আসলে একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর সে কিন্তু ওখানে আটকে যাবে, কারণ এর থেকে বেশি কিছু করার নাই আসলে ক্যাপকাটে। ওই সময়ে যেই আসলে সে ফিল করবে যে আসলে আমার তো মনে হয় ডিফারেন্ট কোনো সফটওয়্যার ইউজ করা উচিত, যেখানে আমি আরো প্রফেশনাল লেভেলের ভিডিও বানাতে পারবো। সো স্টার্ট করার জন্য ক্যাপকাট ইজ ফাইন, এবং ক্যাপকাটে সে মোটামুটি অনেক দূর চলেও যেতে পারবে, বাট একটা পর্যায়ে যে তখন তার কাছে মনে হবে আচ্ছা আমি তো ওই ট্রেন্ডি ভিডিওটা করতে পারতেছি না, ওই এডিটটা তো ক্যাপকাটে নাই, কারণ চান্সেস আর ওই ভিডিওটা এদের প্রিমিয়ার প্রোতে করা হয়েছে অথবা আফটার এফেক্টসে করা হয়েছে। সো কেউ যদি চায় সে স্কিল বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে যাবে যখন সে হয়তো প্রফেশনালিও কাজ করবে, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো শুড বি দ্য সফটওয়্যার হি ইউজেস। আর যদি এমন হয় যে না আমি শুধু ক্যাজুয়ালি ভিডিও বানাবো, আমার আসলে অনেক হাই লেভেলে যাওয়ার কোনো প্ল্যান নাই, দেন ক্যাপকাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। দেখা যায় কি শুরুর দিকে মনে হয় যে ক্যাপকাটে আসলে অনেক কিছু করা যাচ্ছে যেটা প্রিমিয়ারেও করা যায়, বাট একটু ইনডেপথ ইউজ করার পর আসলে বোঝা যায় ক্যাপকাটে অনেক লিমিটেশন থাকে, যেটা কিনা ওকে, সো দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি ওয়ান্স এগেন, আমরা কিন্তু ওভারঅল কথা বলছি হাউ উই ক্যান স্টার্ট আওয়ার জার্নি ইন দ্য ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি। অবশ্যই অনেক এক্সাইটিং একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি। উইথ আস উই হ্যাভ জুবায়ের তালুকদার ভাইয়া। ভাইয়া খুব সুন আবার আমাদের এখানে জয়েন করবেন, বাট ইন দ্য মিন টাইম আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনাদের সোফার যদি ভালো লেগে থাকে আমাদের ওভারঅল ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি নিয়ে যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এবং আপনার কাছেও যদি মনে হয়ে থাকে যে ইয়েস এই ইন্ডাস্ট্রিটা খুবই এক্সাইটিং, আমার কাছেও লাইক ইভেন I should go for it, তাহলে most definitely feel free to check out the description box। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন আমাদের এখানে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, কিংবা আমাদের কমেন্ট সেকশনে চেক করবেন। হিয়ার ইন ফেসবুক আমরা কিন্তু ইন ডিটেলস আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার যে ভিডিও এডিটিং ক্যারিয়ার প্যাথটা আছে সেই প্যাথ রিলেটেড ইন ডিটেলস আমাদের কোর্স আউটলাইনটা এখানে দিয়ে দিয়েছি। সো আমরা ভাইয়াকে আচ্ছা আরেকবার আমি পেয়ে গিয়েছি। হ্যাঁ, সরি অ্যাবাউট দ্য লাইটিং কন্ডিশন, কারণ কারেন্ট চলে গেছে। Yeah, আচ্ছা understood. No problem. Okay, so ভাইয়া if you want আমরা কন্টিনিউ করতে পারি আর কিছুক্ষণ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ, সো আমরা ওভারঅল যেহেতু কথা বলছিলাম, আপনিও বলছিলেন, আমাদেরকে বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছিলেন। সো যদি আমি কাউকে বলি যে সে শুধুমাত্র বেসিক ভিডিওর জন্য না, একজন ইন্ডাস্ট্রি রেডি ভিডিও এডিটর হতে চায়, সো একজন ভালো ইন্ডাস্ট্রি রেডি ভিডিও এডিটর হতে তার ঠিক কি কি স্কিল থাকা একদম ইম্পর্টেন্ট? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি ফার্স্ট অফ অল ডেফিনেটলি যে সফটওয়্যারটা সে ইউজ করে সেই সফটওয়্যারের টেকনিক্যাল নলেজ একদম টপ নচ হতে হবে। দ্যাট ইজ কোনো ক্লায়েন্ট যখন কোনো ব্রিফ দিচ্ছে সে যেন ব্রিফটা শুনে বুঝে যায় তাকে কি করতে হবে, তাকে যেন সফটওয়্যার ওপেন করে ঘাটাঘাটি করতে না হয় যে আচ্ছা এটা একটু ট্রাই করি ওটা একটু ট্রাই করি, ব্যাপারটা আসলে এভাবে ওয়ার্ক করে না। তার নলেজটা ওই পর্যায়ে যেতে হবে যে সে ব্রিফটা শুনে বুঝে গেল ও আচ্ছা ঠিক আছে আমাকে এভাবে এডিট করতে হবে। সো ওর মাথার মধ্যেই সে আসলে একটা প্ল্যান রেডি করে ফেললো, ঠিক আছে এটা এভাবে এভাবে করা যায়, আই নো হোয়াট টু ডু। এটা ফার্স্ট অফ অল, সো টেকনিক্যাল নলেজটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা নলেজ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কনসেপচুয়াল নলেজ, দ্যাট ইজ
সে যখন একটা স্টোরি বলছে বা ক্লায়েন্ট থেকে একটা ব্রিফ যখন পেলো, ওটাকে আর একটু বেটার কি করা যায় কিনা, মানে ব্যাপারটা যদি এভাবে চিন্তা করে সে ক্লায়েন্ট যেটা বলতেছে A to Z এটাই করব, তখন না আসলে ক্রিয়েটিভিটির ব্যাপারটা অনেক লিমিটেড হয়ে যায় এবং এই প্র্যাকটিসটা একদমই ভালো না। সো তাকে কনসেপচুয়াল নলেজ আসলে অ্যাকোয়ার করতে হবে, এবং এটা দেখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অনেক ভিডিও দেখা, অনেক ক্রিয়েটরের ভিডিও দেখা, অনেক প্রফেশনাল গ্রেডের ভিডিও দেখা, এর বিভিন্ন এডিটিং টেকনিক কিভাবে ইউজ করা হয়েছে এই ব্যাপারগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করা। এগুলো দেখলে যেটা হয়, কনসেপ্ট মাথায় চলে আসে, এবং ওই কনসেপ্টটা থেকে কিন্তু আসলে সে তখন তার এডিটিং দুটোকে একসাথে কম্বাইন করে খুব ভালো একটা আউটপুট দিতে পারে। সো ফার্স্ট অফ অল ডেফিনেটলি টেকনিক্যাল নলেজ, দেন কনসেপচুয়াল নলেজ, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার যেটা হয়, যেটা একটু আগে তোমার সাথে আলোচনা করলাম, সেটা হচ্ছে ট্রেন্ডের সাথে একটু আপডেটেড থাকা। কারণ ব্যাপারটা হয় কি যে, ভালো এডিটিং আর ট্রেন্ডি এডিটিং দুটো কিন্তু দুই জিনিস। ভালো এডিটিং অবশ্যই তাকে করতে হবে, বাট এখন যেহেতু এমন একটা সময় চলে আসছে, সবসময় ইউ নিড টু বি রেলেভেন্ট, সবসময় নিজেকে হচ্ছে একটু প্রেজেন্ট করতে হয় ভালো মতো। সো ট্রেন্ডি ভিডিওগুলো আসলে ওই ক্ষেত্রে হেল্প করে অনেক, নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে, যে আসলে এই এডিটরটা তো রিসেন্ট যে ট্রেন্ড গুলো চলছে সবই পারে, এই ব্যাপারটা। তাহলে আমার কাছে মনে হয় যে তিনটে জিনিস যদি কম্বাইন করতে পারে, তাহলে সে অনেকটুকুই আগায় যাবে। আর লাস্টলি যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সে অনেক ভালো ভিডিও পারে, মানে ভিডিও এডিটিং পারে, তার স্কিল একদম টপ নচ, বাট কমিউনিকেশন করতে পারে না, ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে কনভিন্স করতে পারে না, বা নতুন ক্লায়েন্ট কিভাবে সে নিবে এই ব্যাপারটা বুঝতে পারে না, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। দেখা যাবে যে অনেক স্কিল আছে, বাট তাও সে কাজটা পাচ্ছে না। সো তার ভিডিও এডিটিং এর স্কিলের সাথে কমিউনিকেশন স্কিলটাকে সে যদি একসাথে ব্যালেন্স করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, এবং তখনই সে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতে পারে টু বি সাকসেসফুল ইন ভিডিও এডিটিং। এই তো। অফকোর্স ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা কমেন্ট সেকশনে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, অনেকগুলো প্রশ্ন করেছেন একজন। সো আমি আপনাকে জাস্ট ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল, হোয়াট টাইপ অফ টেকনিক্যাল স্কিলস ডু আই নিড অ্যাজ এ বিগিনার, আই থিঙ্ক অলরেডি আমরা এটা অ্যান্সার করে ফেলেছি। আমরা সেকেন্ড কোয়েশ্চেনটায় চলে যেতে পারি, যেটা হচ্ছে বিল্ডিং আ পোর্টফোলিও। সো ভিডিও এডিটিং হিসেবে আমরা যখন ভিডিও এডিটর হিসেবে কোথাও অ্যাপ্লাই করতে যাই, তারা তো শুধুমাত্র আমাদের সিভি বা আমাদের রেজিউমেটাই দেখে না, ওরা অফকোর্স আমাদের পোর্টফোলিও দেখে, যে সোফার আমরা কি কি কাজ করেছি, এমন কিছু এক্সাম্পলস তারা দেখতে চায়। সো যদি আমি কমপ্লিট বিগিনার হই, আমি কিভাবে আমার পোর্টফোলিও বিল্ড করব, বিকজ আমি তো এখন অন্য কোনো কোম্পানির সাথে ওয়ার্কই করিনি। সো দেন হোয়াট শুড দে ডু? আচ্ছা, ব্যাপারটা যেটা হয়, যখন কেউ একজন ভিডিও এডিটিং শিখবে, ভিডিও এডিটিং শিখে যাওয়ার পরে তার প্রথম 3 মাস কাজ হচ্ছে যে ব্যাপারগুলো সে শিখলো এগুলোকে লক করে ফেলা। যে ব্যাপারটা আমি একটু আগে বললাম, আমি কথা শুনে যেন বুঝে যেতে পারি কোন এডিটিংটা রিকোয়ার্ড কোনো পার্টিকুলার প্রজেক্টে। সো যখন সে মোটামুটি সফটওয়্যারটা সম্পর্কে জানে, কি কি করতে হবে না করতে হবে, তার কাজ হবে, নিজের ফোন আছে, নিজের ফ্রেন্ডের ক্যামেরা আছে, বা নিজের কাছে একটা ক্যামেরা আছে, এগুলো নিয়ে টুকিটাকি কন্টেন্ট বানানো শুরু করা। একদম বেসিক হতে পারে, একটা ট্রাভেল কন্টেন্ট হতে পারে, একটা ছোট্ট একটা ইন্টারভিউ হতে পারে, কোনো একটা রেস্টুরেন্টের জন্য খুব সিম্পল একটা ভিডিও। প্রফেশনাল কিছু হতে হবে এই রিকোয়ারমেন্ট একদমই নাই, বাট তার কিছু কন্টেন্ট দরকার, যেগুলো ইউজ করে করে সে প্রেজেন্ট করতে পারে। মেবি সে একটা ইন্টারভিউ নিল কোনো একজন মানুষের, এবং সেই ইন্টারভিউটা সুন্দর মতো এডিট করলো, তার একটা ইন্টারভিউর কন্টেন্ট কিন্তু হয়ে গেল। সে মেবি একটা 10 সেকেন্ডের ফুড রিল বানালো কোনো একটা রেস্টুরেন্টে, যে হয়তো সে ওখানে খেতেই গেল, ফোনটা হাতে ছিল, সে রেকর্ড করে একটা বানায় ফেললো। এরকম করে করে 3 বা 4 ক্যাটাগরির খুব বেসিক ভিডিও তার থাকা লাগবে। এই বেসিক ভিডিওগুলো তাকে কিসে হেল্প করবে, কোন একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করার জন্য, অথবা কোন একটা ছোট্ট কোম্পানিতে ইন্টার্নশিপ নেওয়ার জন্য, অথবা থাকে না যে একজন পরিচিত সিনিয়র আছে, তার হয়তো একটা ভিডিও এডিট করা প্রয়োজন, তাকে দেখানোর জন্য যে ভাই আমি টুকিটাকি পারি, খুব সিরিয়াস কিছু না হলে কিন্তু আমাকে দিতে পারেন। এরকম করে করে যখন সে টুকিটাকি কাজ পাওয়া শুরু করবে, তখন হচ্ছে তার মেইন চ্যালেঞ্জ, তখনই তাকে ওই কাজগুলোকে অনেক সিরিয়াসলি করে একটা পোর্টফোলিও সাজাতে হবে। এবং মোটামুটি 4 থেকে 5 ধরনের ভিডিও যদি সে করে, এবং একটা ড্রাইভের মধ্যে ফোল্ডার করে ক্যাটাগরি ওয়াইজ যদি রেখে দেয়, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায়। এবং ওটার উপর সে আস্তে আস্তে বিল্ড আপ করবে। হয়তো সে প্রথম বছর 10টা ভিডিও করলো, যার মধ্যে 5টা ভিডিও দেখানোর মতো, ওই 5টা ভিডিও তার পোর্টফোলিও থাকবে। সেকেন্ড ইয়ারে হয়তো সে 20টা ভিডিও করলো, যার মধ্যে 10টা ভিডিও বেশ ভালো হয়েছে, ওই 10টা ভিডিও হচ্ছে সে তার পোর্টফোলিওতে রাখবে। এভাবে করে করে একটু বিল্ড আপ করতে হয়, তাহলে কিন্তু হয়ে যায়। আর এছাড়াও আমার ইউটিউবে একটা কন্টেন্ট আছে পোর্টফোলিও নিয়ে, একটু ব্রড আর কি। আমি এখন যে কথাগুলো বললাম ওটা একটু ইন ডিটেলস হচ্ছে আমি এক্সপ্লেন করেছি, ওটা মেবি দেখতে পারে সে। এই তো। Of course, thank you so much, Bhaiya. And with
দ্যাট বিং সেড আমি দর্শকদেরকে বলে দিচ্ছি যে আপনার যদি আরো কারো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে রিলেটেড টু দ্য ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি, আমি এই ক্যারিয়ার প্যাথে আসবো কিনা, এইটা কি আমার জন্যই কিনা, মোস্ট ডেফিনেটলি ইউ ক্যান আস্ক আস ইন দ্য কোয়েশ্চেন্স। আমাদের এখানে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যখনই দেখি একজন ভিডিও এডিটর হিসেবে, আমাদের তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব ক্ষেত্রে না, লাইক ফ্রিল্যান্সিং বলেন বা যদি কারো কোনো পার্সোনাল রেকমেন্ডেশন থেকে বলেন সেভাবে না, বাট টেকনিক্যালি আমরা ট্র্যাডিশনালি যেটা দেখে থাকি আমাদের একটা ইন্টারভিউ ফেস করতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অনেক অনেক কোম্পানিজেই যখন ভিডিও এডিটর হিসেবে যাই বা যেখানে হিসেবে যাই একটা ইন্টারভিউ ফেস করতে হয়। সো যে কোনো একটা ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউয়ে জাস্ট বসি, জাস্ট অ্যাটেন্ড করি, তখন ভিডিও এডিটরদের সাধারণত কোন টাইপের কোয়েশ্চেন্স আস্ক করা হয় বা সেখানে গিয়ে তারা কি কি টাইপের প্রবলেমস বা চ্যালেঞ্জেস ফেস করতে পারে? আচ্ছা, ব্যাপারটা হয় কি যে অ্যাজ এ ভিডিও এডিটর কোনো জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হয় হচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, সো ব্যাপারটা ইন্টারভিউতে যে কোশ্চেন গুলো করা হয় নর্মালি হচ্ছে তাকে আমার মনে হয় অফিসের যে ওয়ার্ক কালচার এটা সম্পর্কে বেসিক প্রশ্ন টশ্ন করবে। এর বাইরে আসলে খুব একটা বেশি প্রশ্ন করে না, হয়তো কনসেপ্ট নিয়ে কিছু প্রশ্ন করতে পারে, বাট মেইনলি কিন্তু ব্যাপারটা থাকবে হচ্ছে পোর্টফোলিও। ইভেন সামটাইমস যে মেইলটা শুট করা হয় একটা সিভি থাকে, রাইট? ওই সিভিটা থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায় পোর্টফোলিও। কারণ ব্যাপারটা হয় কি, কোন একজন এডিটর যখন কাজ করে একজন এমপ্লয়ারের দেখা হচ্ছে সে কি আমার যে রিকোয়ারমেন্ট, আমি হয়তো একটা পডকাস্ট এডিট করাতে চাই আমার ক্লায়েন্টের জন্য, সে কি সেটা পারে? সে কি জানে যে পডকাস্টটা কিভাবে এডিট করতে হয়? প্রথমে হয়তো দুজনকে একসাথে দেখাতে হয়, যখন যে কথা বলবে কোন মোমেন্টে কাট করে ক্লোজ আপ নিতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু সে বুঝতে চায়, যেটা কিনা ইন্টারভিউতে খুব একটা বোঝার সুযোগ থাকে না। পোর্টফোলিও দেখে খুব ভালো মতো বোঝা যায়। কারণ কোন একজন ক্যান্ডিডেটের পোর্টফোলিওতে যদি একটা পডকাস্টের ভিডিও এডিট করা থাকে, আমি যখন ওটাকে প্লে করবো আমি কিন্তু বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে ও তো রাইট মোমেন্টে কাট করেছে, রাইট মোমেন্টে আরেকজনকে দেখাচ্ছে। সো ওই ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে আহ কোনো একটা ভিডিও এডিটিং জবের ক্ষেত্রে। আর ইন্টারভিউতে আমার কাছে মনে হয় অ্যাজ লং এজ তার কথাবার্তা ভালো, ভদ্র, টাইম মেনটেন করে ইন্টারভিউটা দিচ্ছে এবং সে পোলাইট থাকছে, আমার কাছে মনে হয় না যে এর থেকে বেশি কিছু ইন্টারভিউতে সে ফেস করতে পারে। বাট পোর্টফোলিওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট ম্যাটার। এই তো। অফকোর্স ভাইয়া, টাইম এন্ড টাইম এগেন আমরা কিন্তু বারবার পোর্টফোলিও কথাটাই বলছি এবং আপনি বলছেন হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ আমাদের এই ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রপার ভালো চাকরি পাওয়ার জন্য। সো আমাদের যে ক্যারিয়ার প্যাথ নিয়ে আমরা আলোচনা করছি অ্যাক্টিভ কেয়ার্সের সাথে, আপনি ব্যাচ 3 এনেছেন। সো আমাদের এই ব্যাচ 3 তে পোর্টফোলিও রিলেটেড কি কোনো আমরা ক্লাসেস পাবো বা পোর্টফোলিও নিয়ে কি কিছু থাকছে? হ্যাঁ, পোর্টফোলিও নিয়ে আমরা মোটামুটি একটা ফুল ক্লাস কভার করেছি। সো সেখানে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, ক্লায়েন্ট পাওয়ার আগে পোর্টফোলিও বানানোর জন্য কি কি ব্যাপার মাথায় রাখতে হবে, পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট থাকে, এই ব্যাপারগুলো হচ্ছে খুব ইনডেপথ কিন্তু ডিসকাস করা হয়েছে। আর এছাড়াও হচ্ছে আমাদের যখন লাইভ সেশন গুলো হয় আমরা রেগুলারলি কিন্তু স্টুডেন্ট থেকে প্রশ্নটা পাই, ভাইয়া পোর্টফোলিওটা কিভাবে বানাবো, ঠিক আছে কিনা, একটা এক্সাম্পল দেখান। এই ব্যাপারগুলো কিন্তু লাইভ সেশনে কিন্তু আমরা ডিরেক্ট আলোচনা করি। সো মোটামুটি ভালো পরিমাণ কথাবার্তাই কিন্তু হবে পোর্টফোলিও নিয়ে। অফকোর্স। সো আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে যদি আপনারা ভেবে থাকেন যে শুধুমাত্র আমরা ভিডিও এডিটিংটাই শেখাচ্ছি, এমনটাও না, আমরা প্রপারলি ক্যারিয়ার রেডি করে দিচ্ছি আমাদের স্টুডেন্টসদেরকে, যাতে তারা ভবিষ্যতে গিয়ে এই রিলেটেড কোনো প্রবলেমস আর ফেস না করে, আর এক্সট্রা কোনো আর এডিশনাল রিসোর্সেস প্রয়োজন হচ্ছে না। আর উইথ দ্যাট বিং সেড, আপনি যেভাবে করে বলেন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা এখানে শিখবো, আর কি কি টাইপস অফ টুলস বা রিসোর্সেস বা ঠিক কোন কোন কন্টেন্টের উপরে আমরা এখানে শিখতে যাচ্ছি, কারণ ভিডিও এডিটিং সেগমেন্টটা তো খুবই ভ্যাস্ট। এভরি সিঙ্গল ডে কত কত ডিফারেন্ট টুলসও আসছে, টেকনোলজিসও আসছে এবং ট্রেন্ডসও আসছে। সো আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আমরা এখানে শিখতে পারি, এটা নিয়ে যদি একটু ডিটেলসে আমাদেরকে বলতেন। আমরা তো শুরু করছি একদম অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক থেকে। সো যে প্রিমিয়ার প্রো কখনো ইউজও করেনি সেও যেন একদম কমফোর্টেবল ভাবে ব্যাপারটা শিখে শিখে আগাতে পারে, এজন্য টপিক ওয়াইজ হচ্ছে আমরা ফার্স্ট সবকিছু কভার করেছি। আর টপিক ওয়াইজ কভার করার পর আমাদের লাইভ সেশন গুলো হয়, সেখানে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে তো না, 2 সপ্তাহ পর পর কিন্তু অ্যাসাইনমেন্ট দেই এবং অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমরা রিভিউ করি যে আসলে যারা সাবমিট করেছে কোন কোন জায়গাতে প্রবলেম হয়েছে বা কোন কোন জায়গাতে ইমপ্রুভ করার সুযোগ ছিল। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের সেশনে ডিসকাস করি। আর কোনো পার্টিকুলার ট্রেন্ড বা কোনো পার্টিকুলার এডিট যদি কেউ দেখতে চায়, সামটাইমস আমরা কিন্তু ওই লাইভ সেশন গুলোতে নতুন নতুন এডিট দেখাই, হয়তো স্ক্রিন রিপ্লেসমেন্ট এডিট, মাস্কিং এডিট, এটসেট্রা এটসেট্রা। সো লাইভ ক্লাস গুলো আসলে প্রত্যেকটা ব্যাচের জন্যই বেশ ইউনিক হয়, কোনো ব্যাচেই সেম হবে এটার কোনো গ্যারান্টি নেই। আর রেকর্ডেড ক্লাসে যেটা বললাম টপিক ওয়াইজ একদম A to Z সবকিছু কিন্তু তারা শিখতে পারছে। এই তো।
অফকোর্স। সো ওয়ান সেকেন্ড দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই যে আমরা কিন্তু আজকে আলোচনা করছি আওয়ার কমপ্লিট ভিডিও এডিটিং ক্যারিয়ার প্যাথ ব্যাচ 3 নিয়ে। সো ইন্টারেক্টিভ কেয়ার্স কিন্তু ব্যাচ 1 আর 2 এর সাকসেসের পরে নিয়ে এসেছে ব্যাচ 3 উইথ জুবাইর তালুকদার ভাইয়া। অ্যান্ড দেখতেই পাচ্ছি আমরা যদি এই ক্যারিয়ার প্যাথটা নিয়ে একটু বিস্তারিতভাবে দেখি, আমাদের মোস্ট ডেফিনেটলি এই ভিডিওটা আপনি যেই প্ল্যাটফর্মেই দেখছেন না কেন, আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমার কমেন্ট সেকশনে ইন ডিটেলস এটার ব্যাপারে বলা আছে। আমরা এই কোর্সে ঠিক কি কি জিনিস শিখছি। there will be 60+ hours of lessons, তার মানে 60 ঘন্টারও বেশি কিন্তু রেকর্ডেড লেসন্স এখানে আছে। এবং যদি আপনি জানতে চান ইন ডিটেলস এখানে যা যা জিনিস এখানে শেখানো হবে, অবশ্যই আপনি আমাদের কোর্স মডিউলটা প্রপারলি এখানে দেখে নিন। এখানে আমরা একদমই ফ্রম দ্য ভেরি বিগিনিং টু আওয়ার ভেরি এন্ড বলে তো কিছু নেই, কিন্তু অল ইন অল এখানে আমরা ইভেন ইনফ্লুয়েন্স অফ এআই ইন ভিডিও এডিটিং এবং যদি ডিল করতে চাই ডিফারেন্ট ক্লায়েন্টসদের সাথে, কারোর সাথে কিভাবে কথা বলতে হবে, এবং ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস whether it be ভার্টিক্যাল বা হরাইজন্টাল, অনেকগুলো ডিফারেন্ট টপিকস নিয়ে কিন্তু এখানে আলোচনা করছি। সো আপনাদের কারোর যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে, ফিল ফ্রি টু কমেন্ট ইন আওয়ার কমেন্ট সেকশন। ওকে, সো আমরা আরেকটা পার্টিকুলার এখানে কোয়েশ্চেন এখান থেকে নিয়ে নেই যে যদি আমরা এখানে কেউ থেকে থাকি যে ওভারঅল শিখতে চাই, একদম নতুন করে যদি আমরা এরকম থাকি যে কেউ আমরা শিখতে চাই, ইন দ্যাট কেস আপনি কোন টাইপ অফ পিসি, কোন টাইপ অফ স্পেসিফিকেশন রেকমেন্ড করছেন স্টুডেন্টসদের জন্য? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রিমিয়ার প্রোর যে কোনো ভার্সন দিয়ে শুরু করা যাবে। সো কারো যদি এমন থাকে যে, আচ্ছা আমাদের কারেন্টে চলে আছে, আমি জাস্ট এটা একটু চেঞ্জ করে নিই, ইফ মি আ মোমেন্ট। অফকোর্স। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলছিলাম যে প্রিমিয়ার প্রো রান করে। হ্যাঁ, তো প্রিমিয়ার প্রো আগের ভার্সনও যদি কেউ রান করতে চায় সেটাও ইজ ফাইন, কেউ যদি লেটেস্ট ভার্সনও রান করতে পারে সেটাও ইজ ফাইন। ফার্স্ট অফ অল তাকে দেখতে হবে তার পিসিতে কোন ভার্সনটা চলছে, যদি অলরেডি তার একটা পিসি থাকে। আর জেনারেলাইজড স্পেসিফিকেশন হিসেবে বললে কোরাই 5 অর ইকুইভ্যালেন্ট রাইজেন সিপিইউ লাগবে তার, অ্যাটলিস্ট 8 GB র্যাম, একটা এসএসডি, মানে যে এসএসডিটা হচ্ছে সে সি ড্রাইভে রাখবে, এবং একটা মডারেট লেভেলের জিপিইউ। এই স্পেসিফিকেশন যদি মানে গুলো যদি থাকে তাহলে প্রিমিয়ার প্রো কিন্তু 2024 হোক, 21 হোক, 20 হোক, সবকিছু কিন্তু রান করা যায়। আর যদি স্পেসিফিকেশন বেশি লো হয় সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো 2015টা রান করতে পারে। সো তার উচিত হবে আগে একটু টেস্ট করে দেখা তার পিসিতে কোনটা রান করছে, এবং যেটাই রান করুক না কেন, অ্যাজ লং এজ সেটা 2015 অর লেটার, সে কিন্তু খুব ইজিলি আমাদের এই কোর্সটা ফলো করতে পারবে। অফকোর্স ভাইয়া, আমরা একটা ডিটেলড কোয়েশ্চেন এখানে পেয়ে গিয়েছি রিলেটেড টু ফ্রিল্যান্সিং অ্যান্ড ওয়ার্কিং অন ফাইবার। সো আমি একটু কমেন্টটা আপনাকে পড়ে শোনাচ্ছি। ভাই, ফাইবারে অনেকদিন ধরে চেষ্টা করে অর্ডার পাচ্ছি না, বিড শেষ হয়ে যাচ্ছে। ভিডিও এডিটিং এর জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রিলেটেড কিছু টপ সিক্রেট গাইডেন্স শেয়ার করলে খুব উপকার হতো। আচ্ছা, এসব অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে না সবচেয়ে ভাইটাল হচ্ছে নাম্বার ওয়ান যে প্রোফাইলটা আপনার আছে সেটা, আর নাম্বার টু আপনি তাকে যে একটা মেইল করতে হয় যে আপনি এই কাজটাতে আগ্রহী, এটাতে আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। সো এখানে আপনার এডিটিং স্কিলটা তো ম্যাটার করছেই, যেটা সে তার আপনার প্রোফাইলে যে ডেফিনেটলি আপনি যে কাজগুলো করেছেন সেগুলো দেখে বুঝতে পারবে। সো ফার্স্ট অফ অল আপনি একটু দেখেন আপনার প্রোফাইলে যে কাজগুলো আপনি দিয়েছেন বা আপনার পোর্টফোলিওটা ঠিক মতো আপ টু ডেট করা আছে কিনা, এবং আপনার পোর্টফোলিওতে যে ভিডিওগুলো আছে সেগুলো কি প্রফেশনাল লুকিং কিনা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। কারণ যখনই কি একজন আপনাকে পটেনশিয়াল এডিটর হিসেবে কনসিডার করবে, আপনার প্রোফাইলে যে এই ব্যাপারটা কিন্তু সবার আগে দেখবে। সো আপনার পোর্টফোলিওটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যাপার। আর নাম্বার টু হচ্ছে আপনি তাকে যে মেইলটা করছেন, হ্যাঁ, বা আপনি যে বিট করছেন, ওখানে আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। সো ওটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, আপনি কি কনভিন্সিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছেন নাকি আপনি গাছাড়া ভাবে হচ্ছে কোনো মতে সেই মেইলটা করছেন। এই দুটো জিনিস হচ্ছে যত বেশি প্রফেশনাল ভাবে করতে পারবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি থাকে। তবে এটা ট্রু, একদম অ্যাবসলিউট বিগিনার হলে কাজ পাওয়াটা একটু কঠিন, কারণ সে তো কোনো রিভিউ দেখতে পারছে না, আপনি কতটুকু ভালো কাজ করেন সেটা তো দেখার স্কোপটা তার জন্য একটু কমে যায়। সো প্রথম দিকে একটু কষ্ট হলো, বাট কাজটা একবার পাওয়া শুরু করলে দেন আস্তে আস্তে দেখবেন যে কাজের ভলিউমটা বেড়ে যায় আর কি। সো জিনিসটা কাইন্ড অফ এভাবে কাজ করে যে শুরুর দিকে অনেক কম, বাট আস্তে আস্তে কাজ পাওয়া শুরু করলে তখন ব্যাপারটা আস্তে আস্তে বিল্ড আপ করে আর কি। ওকে, সো বুঝতেই পারলাম ভাইয়া যে একদম স্টার্টিংটায় আই উইল সে যে এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, বাট টু সাম এক্সটেন্ট বা ফাইবার আপওয়ার্ক আমরা যেগুলোই বলি অনেকটুকুই কিন্তু ইটস বেসড অন লাক। এটা হ্যাঁ, অনেক জায়গা থেকে শুরুর আমি দিকে জিনিসটা দেখেছি। অনেকটাই
অনেকটাই এটা বলতেই হবে ডেফিনেটলি, কারণ এত হ্যাঁ, এত মানুষ সবাই তো চাচ্ছে যে প্রথম কাজে ল্যান্ড করার জন্য, সো সেই ক্ষেত্রে একটু লাক ডিপেন্ডেন্ট হয়ে যায়। একটু লাক ডিপেন্ডেন্ট হয়, বাট দেন এগেন কিছু স্ট্র্যাটেজিস, কিছু জিনিস আমাদের প্রপারলি ফলো করতেই হবে। লাইক আপনি যেভাবে করে বললেন যে বিল্ডিং আ স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড হোয়াট নট। সো এই তো আমরা তাহলে এই জিনিসটাও বুঝে গেলাম। ভাইয়া আমি জাস্ট পার্সোনালি যদি আপনি আমরা যদি আস্ক করি, বিকজ আমরা অল ইন অল অনেক কিছু জিনিসই জেনে গিয়েছি রিগার্ডিং দ্য ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি, অনেক টাইপের কোয়েশ্চেনই আপনাকে আস্ক করলাম। যদি আমাদের দর্শকরাও আই এম প্রিটি শিওর অনেকেই এটা নিয়ে অনেক ইন্টারেস্টেড, যে আমরা যদি জুবায়ের তালুকদার হওয়ার পেছনের স্টোরিটা জানতে পারতাম, যে হাউ ডিড ইউ স্টার্ট ইন দিস ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি, আপনি কিভাবে শুরু করেছেন, হাউ আর ইউ রাইট নাও, সেটা মোস্ট ডেফিনেটলি অনেকেই কিন্তু অনেক ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেটেড হতো। আহ, আমার আসলে একদম শর্ট করে যদি বলতে হয়, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ইউনিভার্সিটির আগ পর্যন্ত ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, ক্যামেরা এসব নিয়ে কোনো ইন্টারেস্টই ছিল না, এবং আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতাম না। বাট যখন আমি ইউনিভার্সিটিতে উঠি ফার্স্ট ইয়ারে, ওই সময় একটা ট্রেন্ড ছিল ইউনিভার্সিটি সবাই শর্ট ফিল্ম বানায়, যেটা এখন আর নাই। মানে সো ওই সময় ব্যাক ইন 2015 সব ইউনিভার্সিটিতেই শর্ট ফিল্ম বানানোর একটা ট্রেন্ড ছিল। সো আমাদের ডিপার্টমেন্টও চিন্তা করলো যে আমরা একটা শর্ট ফিল্ম বানাই। মাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, ইউনিভার্সিটি শুরু করেছি, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে কিছু একটা করি। তো শর্ট ফিল্ম যে বানাবো, এখন ক্যামেরা ভালো মতো অপারেট করতে পারে এরকম কেউ নাই, এডিটিং করতে পারে এরকম কেউ নাই। সো আসলে নিজে থেকে যতটুকু যে পারে ওভাবে আসলে আমরা সবাই কন্ট্রিবিউট করছি, কেউ অভিনয় করবে, কেউ ডিরেকশন দিবে, এটসেট্রা এটসেট্রা। সো তখন আমার একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, যেটা আমি হচ্ছে বুয়েটে চান্স পেয়েছিলাম দেখে আব্বু আম্মু কিনে দিয়েছিল, ব্যাপারটা কাইন্ড অফ এরকম ছিল। বাট আমি এরপরে ইউজ করি নাই, কারণ পড়েই থাকতো বাসার মধ্যে। তো আমি চিন্তা করলাম যেহেতু ক্যামেরাটা আছে এবং বাসায় পড়ে থাকে, একটা কাজ করি, আমি ক্যামেরাটা ইউজ করি। সো তখন হচ্ছে শর্ট ফিল্মটা আমি শুট করে দিলাম আমার ক্যামেরাতে। আর আমার একটা পিসি ছিল, খুবই পটাটো একটা পিসি, খুবই লো স্পেসিফিকেশন। সো ওটাতে হচ্ছে খুব বেসিক একটা ভিডিও এডিটর ছিল, ওটা ইউজ করে ওই শর্ট ফিল্মটা আমি করে দিলাম। তো শর্ট ফিল্মটা আবার ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাকসেপ্টেড হয়। So তখন মনে হচ্ছে না, মানে যেহেতু প্রথম শুট করা, প্রথম এডিট করা ব্যাপারটা ওখানে গেছে, মেবি জিনিসটা করা যায়। সো আমরা আমরা আরেকটা শর্ট ফিল্ম বানালাম এরপরে। আর তখন না আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো যে সুন্দর মতো শুট করতেছে, এটাকে এডিট করতেছি, আবার মানুষকে দেখানো যাচ্ছে। সো আমি যেটা করলাম, আমাদের বুয়েটের মধ্যে যেসব ফেস্টিভিটি হতো, পহেলা বৈশাখ, বিভিন্ন ডিপার্টমেন্টের ফেস্ট, যাই হতো, আমি জাস্ট আমার ক্যামেরাটা দিয়ে শুট করে 1-2 মিনিটের ছোট্ট একটা কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড করতাম। তো এই জিনিসটা করার ফলে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল, যারা মজাই, তো জিনিসটা তো খারাপ না আসলে। সো করতে করতে একটা সময় দেখা গেল কি আমি কন্টিনিউয়াসলি আমার ইউনিভার্সিটির বিভিন্ন জিনিসপত্র, তারপর স্ট্রিট ফুড, ঢাকার বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে ছোটখাটো কন্টেন্ট বানাচ্ছি এবং মানুষজনও পছন্দ করছে। সো ফর দ্য নেক্সট 2 ইয়ার্স এরকম করে চলতে থাকলো। এরপর হচ্ছে আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র আর কি, উনি বললো যে জুবাইর, আমি তো ছোট্টখাটো একটা এজেন্সি চালাই, তুমি কি আমাকে একটা ভিডিও এডিট করে দিতে পারবা কিনা, একটু দেখো। তো আমি বললাম, ভাই আমি তো কখনো প্রফেশনালি কিছু করি নাই, আমার এক্সপিরিয়েন্সও নাই, তো জানি না আমি কেমন হবে, বাট আপনি যেরকম চাবেন সেরকম আমি চেষ্টা করতে পারি। তো ভিডিওটা এডিট করলাম, এবং খুবই লো বাজেটের একটা ভিডিও ছিল, বাট সবচেয়ে বড় কথা ছিল আমার প্রথম ক্লায়েন্ট, হ্যাঁ, একটা রেস্টুরেন্টের ছোট্ট একটা ভিডিও 1 মিনিটের। তো ওটা করার পর আমি যেটা দেখলাম যে জিনিসটা আমি পারতেছি, কঠিন কিছু না, রকেট সায়েন্স না যে আসলে একদম পারাই যাবে না। সো এরপর হচ্ছে ওই ভাইয়ার থ্রুতেই আরো টুকিটাকি কিছু ক্লায়েন্ট, ছোট 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 এডিট, 1 মিনিটের ভিডিও, 1.5 মিনিটের ভিডিও, ওরাই ফুটেজ দিয়ে দিত, আমি করে দিতাম। এরপর ওই ভাইয়াটা একদিন আমাকে বললো কি, জুবাইর তুমি তো মোটামুটি ছোটখাটো ভিডিও করতেছো, আমার আরেকটা ক্লায়েন্ট আছে যার জন্য একটু শুটও করে দিতে হবে, সো ভিডিও রেকর্ড করে তুমি ওটাকে এডিট করবা। বলছি ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আর তখন ওই কাজগুলো করা শুরু হলো। এবং আমি একটা জিনিস দেখলাম, তখন তো আমি অনেক টিউশনি করাতাম, এবং মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টই কিন্তু অনেক টিউশনি করায়। আমি যেটা দেখলাম, আমি ভিডিও এডিটিং করে যে সময়টুকু দিচ্ছি এবং টিউশনি করে যে সময়টুকু দেখছি, ওই ভিডিও এডিটিং না টিউশনিটাকে রিপ্লেস করে ফেলতে পারতেছে। দ্যাট মিনস আমার টিউশনি করে যে আর্নিংটা হতো ভিডিও এডিটিং এ, তার থেকে অনেক কম সময় দিয়ে তার থেকে অনেক বেশি আর্নিং আমি করতে পারছি। সো আমি টিউশনি অফ করে দিলাম, টুকিটাকি কাজটা শুরু করলাম, এবং করতে করতে একটা সময় এসে রিয়েলাইজ করলাম আমি অনেক কাজ করে ফেলছি। সো ইউনিভার্সিটির শেষের দিকে এসে আমার কাছে মনে হলো যে এখন মোটামুটি অনেক জিনিসপত্র পারি, অনেক মানুষজন ভালো মানে পজিটিভ ব্যাপার স্যাপার বলছে। আহ, তখন অ্যাকচুয়ালি ডিসিশন নিলাম যে আমি 1 বছর এই ইন্ডাস্ট্রিটাকে একটু ট্রাই করব, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং। এবং 2019 আমি অ্যাকচুয়ালি কোনো জবে না ঢুকে আমি অ্যাকচুয়ালি এটাকে একদম ফুল টাইম দিলাম, এবং এরপর থেকে আসলে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। 2020-তে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম,
হবি হিসেবে, যেটা এখনো কাইন্ড অফ হবি হিসেবে আছে, বাট একটু সিরিয়াস হবি। আর এখন তো আমার মনোক্রোম লিমিটেড, যেখানে আমি বিভিন্ন ব্র্যান্ডের জন্য হচ্ছে স্পেসিফিক ভিডিও বানিয়ে দিই আর কি। এই তো এখন সেভাবেই চলছে, একদম শর্ট করে বললাম, বাট শুরু থেকে ব্যাপারটা এরকমই, 2015 থেকে এখন 2024। সো ইন ব্রিফ জার্নিটা এরকমই ছিল আর কি। অফকোর্স ভাইয়া, মানে এই যে ছোট ছোট জিনিসগুলো আপনি বললেন যে ফার্স্ট টাইম আপনি যে ভিডিওটা বানালেন দ্যাট ওয়াজ আ সাকসেস, সো এইটাই কিন্তু অনেক বড় একটা মোটিভেশন, একটা বুস্ট দিয়েছে। আমরা আমাদের হ্যাঁ, ছোট আশেপাশে কিছুটা এরকম ছিল, দেখ। বাট জি। হ্যাঁ মানে ব্যাপারটা একসেপ্টেড হয়েছিল এন্ড ইট ফেল্ট গুড, যে আচ্ছা ভালোই তো পারছি। এই তো। অফকোর্স আসলেই লাইক আমরা আমাদের লাইফে এরকম অনেক অনেক কিছু জিনিস দেখি, মেবি আমরা ফার্স্টে সেরকম একটা সাকসেসফুল হই না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ আমরা জাস্ট করতে করতে গিয়ে ফাইনালি উই সি দ্যাট উই আর রিয়েলি গুড অ্যাট ইট, অথবা আমাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে দেন মোস্ট ডেফিনেটলি আমরা তো এটা পারবোই। ফাইনালি আমরা যদি একটা প্রশ্ন এখানে একটু দেখেই নেই ভাইয়া, আমরা তো বেশ ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জেস নিয়ে আলোচনা করলামই। আমরা দেখেছি যে অনেকেই যারা ফ্রিল্যান্সার্স আছে বা একদমই বিগিনার লেভেলে যারা আর কি ভিডিও এডিটিং করে, তারা বিভিন্ন কাজ খুঁজতে খুঁজতে ওদের কিন্তু বার্ন আউট হয়ে যায়, যেরকম আপনি বললেন যে সাম ডেজ একসাথে অনেক প্রেশার থাকে, অনেকগুলো কাজ থাকে। ইয়েস, টিউশনের মতো হয়তো এত বেশি টাইম দেওয়ার লাগে না, বাট আমি যখন একটা $300-400 কাজ করব, তখন হয়তো বা সারা রাত জেগে 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 করতে হচ্ছে। সো ইন দ্যাট কেস লাইক হাউ ডু ইউ অ্যাভয়েড দিস স্ট্রাগল? আচ্ছা, এই ব্যাপারটার জন্য আহ, এক একজনের আসলে এক এক ধরনের ওয়ে থাকে। যেটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে দ্যাট পারসন নিড টু ফাইন্ড হিজ ইন্সপিরেশন। এখন এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমার জন্য ছিল হচ্ছে আমি একটা স্পেসিফিক ক্রিয়েটরের ভিডিও অনেক বেশি দেখি, কেসি নেইস্টাট। সো যখনই আমার কাছে অনেক স্ট্রেস লাগতো বা আমার কাছে মনে হচ্ছে যে মোটিভেশন পাচ্ছি না, ভালো লাগতেছে, আমি ওর ভিডিও দেখতাম। এন্ড ওর ভিডিওতে না এমন একটা জিনিস আছে যেটা দেখে খুব ইন্সপায়ারিং লাগে, হ্যাঁ। সো ও হচ্ছে সবসময় ইন্সপায়ারিং অনেক কথাবার্তা বলে, এবং ওর মানে লাইফস্টাইলটাও না কাইন্ড অফ ওরকম। সো ওটা দেখলে আসলে মনে হয় যে আসলে না, মানে ওই কি বলবো আবার, যে রিফ্রেশড হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, সেটা আমার কাছে চলে আসে। এখন সবার জন্য কি সেম ব্যাপারটা? অ্যাবসলিউটলি নট। কারোর জন্য হয়তো একটু ট্রাভেল করা এটা একটা রিফ্রেশিং ব্যাপার হতে পারে, কারোর জন্য হয়তো কোনো স্পেসিফিক জায়গাতে যে কোনো স্পেসিফিক ফুড ট্রাই করা ওটা হতে পারে যে অ্যাকচুয়ালি মোটিভেটিং ফ্যাক্টর। সো এরকম করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উচিত যে যে জিনিসটা বা যে অ্যাক্টিভিটিটা তাকে ইন্সপায়ার করে, সে অ্যাক্টিভিটিটা ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করা। দেন যখনই দ্যাট পার্সন ফিলস ডিমোটিভেটেড, কাজ বন্ধ, ওই জিনিসটা করে আবার হচ্ছে রিচার্জ হয়ে আসা। সো আমার ক্ষেত্রে যেটা বললাম, আমি যখনই ওই কেসি নেইস্টেটের ভিডিওগুলো দেখি, আগের ভিডিওগুলো, তখন আমার কাছে আসলে মনে হয় যে না, ইটস কমপ্লিটলি ফাইন টু ফিল দ্যাট ওয়ে। সো ওর ভিডিওগুলো দেখার পর আমার কাছে আবার রিস্টার্ট করার মোটিভেশনটা চলে আসে। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আসলে ফার্স্টে দেখতে হবে যে তাহলে আমাকে কোন জিনিসটা মোটিভেট করে, কোন অ্যাক্টিভিটিটা করলে আই ফিল মোটিভেটেড। সো ওটা ফাইন্ড আউট করার পর কাজটা খুবই ইজি, যখন এরকম বার্ন আউট ফিল হবে সে জাস্ট ওই অ্যাক্টিভিটিটা করবে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত সে আবার মোটিভেটেড ফিল করে। এই তো, এটা হচ্ছে আমার ওপিনিয়ন আর কি ব্যাপারটা নিয়ে। অফকোর্স ভাইয়া, অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আপনি কিন্তু কেসি নেস্টারের কথাও বললেন, হু ইজ লাইক আ ভেরি ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। এবং আমরা আজকে আমাদের লাইভের সেশনের মাঝে একটা টাইমে আপনি এটাও বলেছেন যে আমাদের ইনস্টাগ্রামে উই শুড বি আপডেটেড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আপনার কি এরকম কোনো রেকমেন্ডেশনস আছে, বা ক্যান উই নো যে আপনার ফেভারিট ভিডিও এডিটার্স বা কন্টেন্ট ক্রিয়েটার্স কারা কারা? হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্টারন্যাশনালি। আচ্ছা, এখন না কারেন্টলি যে অবস্থাতে আছে, এখন তো আসলে অনেক ক্রিয়েটর। সো এখন আমি পার্টিকুলারলি কাউকে ফলো করে এরকম করি না। ইনস্টাগ্রামে আমি ঢুকে এবং আমার যেটা বললাম অ্যালগোরিদম ওরকম করে সেট করা আছে, আমি যখনই সোয়াইপ করি দেখা যায় যে 80% অফ দ্য টাইম আমি যে ভিডিওটা চাচ্ছি সেরকম ভিডিও আসতেছে। সো ওভাবে আমি ইন্সপিরেশন নেই। বাট আমি শুরুর দিকে হচ্ছে কেসি নেইস্টাট, ড্যানিয়েল শিফার, পিটার ম্যাককিনেন, ওদেরটা দেখে দেখে শিখেছি। সো আমার বেসটা কিন্তু আসলে তারাই গড়ে দিয়েছে। এবং আমার ইউটিউবে একটা ভিডিও আছে যে টপ 10 ইউটিউব ক্রিয়েটর্স দ্যাট আই ফলোড, এরকম একটা কন্টেন্ট। সো ওখানে কিন্তু একদম ইন ডিটেলস আমি বলেছি। সো যদি কেউ চায় মেবি ওটা দেখতে পারে। বাট ওই 10 জন ক্রিয়েটর অ্যাকচুয়ালি আমাকে অনেক হেল্প করেছে বিগিনিং স্টেজে। এখন আসলে পার্টিকুলারলি কাউকে ওরকম করে ফলো করা হয় না, কারণ দেয়ার আর সো মেনি ক্রিয়েটর্স আর সো মেনি টাইপ অফ কন্টেন্টস। সো এখন জাস্ট সোয়াইপ করে করে হচ্ছে ইন্সপিরেশন নেওয়া হয়, এই তো।
অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকজন কমেন্টে লিখেছে যে আমি কোর্স করতে চাচ্ছি কিন্তু কিভাবে দেখতে হবে খুঁজে পাচ্ছি না। সো অফকোর্স তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপনারা একটু কমেন্ট সেকশনের দিকে চোখ রাখুন এবং এট দ্য সেম টাইম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর পেজ কিংবা ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন। আমাদের কমপ্লিট ভেরিয়েটিং ক্যারিয়ার প্যাথ ব্যাচ 3 কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আপনারা কারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, মোস্ট ডেফিনেটলি ইউ ক্যান চেক ইট আউট। দেখবেন যে আমাদের ইন টোটাল 47টা মডিউলস এখানে আছে, যেখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব একদমই ফ্রম দ্য ভেরি বিগিনিং। যদি আপনারা কেউ ইন্টারেস্ট থেকে থাকে, জাস্ট ইন্টারেস্টটা থাকলেই হবে, বাকি সব কিছুই কিন্তু আপনি ওভারঅল আমাদের এই ভিডিও এডিটিং ক্যারিয়ার প্যাথ থেকে শিখে নিতে পারবেন। অ্যান্ড যেটা বললাম, আজকে আমাদের এই এন্টায়ার ক্যারিয়ার প্যাথ রিলেটেড যা যা এখানে কোয়েশ্চেন্স আছে সেগুলো সবই মোটামুটি আমি আস্ক করে ফেলেছি ফ্রম দ্য কমেন্ট সেকশন এজ ওয়েল। সো আমাদের ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি রিলেটেড, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা এতই ভ্যাস্ট, দেয়ার্স সো মাচ টু লার্ন। শেখার অবশ্যই কোনো শেষ নেই। নিজেদেরকে আরো অনেক বেশি আপডেটেড রাখতে হবে ট্রেন্ডস অ্যান্ড টেকনোলজিস নিয়ে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার যদি রিয়েলি একটা ডিপ ইন্টারেস্ট থেকে থাকে, দেন মোস্ট ডেফিনেটলি উই নিড টু জাস্ট গো ফর ইট। সো সবাইকে আরেকবার মনে করিয়ে দিই, আমাদের কিন্তু ব্যাচ 3 এর এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে, কিন্তু ক্লাস এখনো শুরু হয়নি। সো এটা নিয়ে আবার ভয় পেয়েন না, আমাদের ব্যাচ 3 এনরোলমেন্ট শুরু হয়ে গিয়েছে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান মোস্ট ডেফিনেটলি জয়েন, আমাদের ক্লাস শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সো ভাইয়া, আমরা ওভারঅল 1 আওয়ার সেশনটিতে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন টু বি হিয়ার এট ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এবং টু বি আওয়ার ইনস্ট্রাক্টর। ফাইনালি যদি দর্শকদের উদ্দেশ্যে ফাইনাল লাস্ট কিছু ওয়ার্ডস বলতেন, কেউ যদি ওভারঅল ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্যারিয়ার শুরু করতে চায়, হোয়াট ইজ লাইক দ্য টপ ওয়ান অ্যাডভাইস দ্যাট ইউ উড গিভ দেম? আচ্ছা, আমার কথা হচ্ছে কারো যদি ইন্টারেস্ট থাকে ভিডিও এডিটিং এ, আর যদি আসলেই চায় ভিডিও এডিটিং নিয়ে কাজ টাজ করার, আসলে তেমন কিছু চিন্তা করার নাই। সামনে যে সময়টা আসতেছে ভিডিও এডিটরদের জন্য কিন্তু আর অনেক বেশি কাজ থাকবে। প্লাস শুধু ভিডিও এডিটর ক্লায়েন্টের জন্যই না, নিজের কন্টেন্ট যদি নিজেও তৈরি করতে চান, কোনো পার্টিকুলার টপিক নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, যেটা আপনি অন্যান্য মানুষকে জানতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিং এ আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। সো আমি যেটা বলবো, জাস্ট গো ফর ইট, শুরু করে দেন, ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু অটোমেটিক ভাবে হয়ে যাবে। এই তো। Of course. Thank you so much once again, Bhaiya, for being with us. এবং দর্শকদেরকেও thanks for staying with us throughout the entire session. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভে, কিংবা দেখা হয়ে যেতে পারে আমাদের সাথে in our video editing career path batch 3 তে। সবাই ভালো থাকবেন, take care and all the best. আল্লাহ হাফেজ।